বহু মানুষ জীবনে স্বপ্ন দেখে বড় হওয়ার জন্য, কিন্তু সেই বড় হওয়ার যে স্বপ্নের যে মোটিভেশন সেটা সবসময় ক্যারি করতে পারে না। অর্থাৎ ধরুন যে আমি খুব ভালো পড়াশোনা করে ডাক্তারিতে চান্স পাবো বা বড় আইআইটিতে চান্স পাবো, কিন্তু সেই স্টুডেন্টটা দেখা যাচ্ছে যখন পড়তে বসছে তখন সে সেই মোটিভেশনটা ধরে রাখতে পারছে না, কনসেন্ট্রেট করতে পারছে না। এই মোটিভেশন ধরে রাখার রহস্যটা কি? মোটিভেশন ওয়ার্ডটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যে কারণে বলা হয় মোটিভ টুয়ার্ড অ্যাকশন। সো আমার মোটিভ কি, যদি জিনিসটাকে এভাবে দেখি, আমি বারবার একটা কথাই বলবো, তার আগে একটু অঙ্ক করে নিই আমরা। ডেফিনেটলি। 5 - 5 কত হয়? 0। 0। 5 ডিভাইডেড বাই 5? 1। 5 প্লাস 5? 10। আর 5 মাল্টিপ্লাই 5? 25। সো আমরা যদি এভাবে ভাবি যে প্রত্যেকটা 5 একটা দিকে যেটা রয়েছে সেটা হলো আমরা, আর আরেকটা 5 যেটা রয়েছে সেটা হলো আমাদের সিচুয়েশন, আর মাঝখানেরটা হচ্ছে আমাদের রিয়াকশান। মানে একই ঘটনা সবার সাথে ঘটছে না, বা অনেক সময় একই ঘটনা সবার সাথে ঘটছে, সবাই কিন্তু একভাবে বিহেভ করছে না। কারণ যেরকম একটা এক্সাম্পল দিই, আমি এই মোটিভেশনের কথায় উত্তর দেওয়ার আগে আমি একটু অন্য দিক থেকে ব্যাপারটায় ঢুকি, তাহলে আমার মনে হয় আমাদের অডিয়েন্সরাও খুব এনজয় করবে এবং আমরাও নতুন করে একটু দেখব। তোমার ধারণা আছে পৃথিবীর সব থেকে দামি বাড়ির নাম কি, বা তার দামটা কত আজকের ডেটে? আমি অ্যান্টিলিয়া শুনেছিলাম। রাইট, তার থেকেও বেশি দামি আজকের রিপোর্ট, আজকের নয় বেশ কিছুদিনের রিপোর্ট, সেটা হলো রানীর বাড়ি। রানী মানে বাকিংহাম প্যালেস। হ্যাঁ। এবার প্রশ্নটা হচ্ছে, ধরে নিলাম তোমাকে এবং আমাকে পারমিশন দেওয়া হলো বাকিংহাম প্যালেসে থাকতে দেবে, কিন্তু শর্ত একটাই, তোমার আর আমার চোখটাকে ফুটো করে দেওয়া হবে, কানটাকে ফুটো করে দেওয়া হবে। তুমি কি রাজি হব? না। বা আমাদের দর্শকদের মধ্যে একজনও কি কেউ আছেন যিনি রাজি হবেন? আমার মনে হয় না কেউ রাজি হবেন। তার মানে যদি ঘুরিয়ে এভাবে বলি, তার মানে আমরা স্বীকার করছি আমাদের চোখ আর আমাদের কানের ভ্যালু ওই বাকিংহাম প্যালেসের থেকেও দামি, হ্যাঁ কি না? কারেক্ট। তাহলে সেটা যদি হয়, তাহলে এই ইউনিক ডিভাইসটাকে আমরা কতজন রেসপেক্ট দিই? আমরা রোজ সকালবেলা কতজন এটাকে সার্ভিসিং করি? দাঁত মাজি, রাইট, গায়ে শ্যাম্পুও দিই, বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে গেলে পারফিউমও ইউজ করি, রাইট? সো বডি যদি ওয়াশ হয়, ব্রেন কেন ওয়াশ হবে না? অনেকে ব্রেন ওয়াশটাকে নেগেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ হয়, কিন্তু মাইন্ডকেও মাঝে মাঝে ব্রাশ করতে হয়, মাইন্ড ব্রাশ। বাট আমরা বুঝতে পারছি পৃথিবীর সব থেকে দামি ডিভাইস এটা, আমরা এটাও বুঝতে পারছি এই ডিভাইসের মধ্যে আরেকটা দামি ডিভাইস যেটা ইনভিজিবল অবস্থায় কাজ করে, সেটা হলো মাইন্ড, সেটাকেও ব্রাশ করা উচিত। তার মানে আমরা সাকসেসফুল হতে চাইছি, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য যেটা দরকার সেটা করছি না, যেটাকে খুব সুন্দরভাবে ইংলিশে একটা কোটেশন বলা হয়, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল নেভার গিভ এক্সকিউজ, যেটা একটু আগেই বলছিলাম, 3 নম্বর হাত, অজুহাত। অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গিভ এক্সকিউজ, নেভার থট ইউ বিকাম সাকসেসফুল। এক্সকিউজ দিয়ে কখনো সাকসেসফুল হওয়া যায় না। এক্সাম্পল দিই, আমি এক্সাম্পল দিতে পছন্দ করি কেন, ইজিলি রিলেট করা যায়, আর সেটা আমাদের খুব প্রিয়। ছোটবেলায় আমি প্রচুর বাসে চেপেছি, এখনও হয়তো প্রয়োজনে নিশ্চয়ই বাসে চাপবো, যেখানে হয়তো আমার নিজের গাড়িটা হয়তো আমি নিয়ে যেতে পারছি না। এবার বাসে চাপলে আমরা প্রত্যেকেই কিন্তু বাস কন্ডাক্টরের হাতে দেখি টাকা এভাবে ভাঁজ করে রাখা থাকে। এবার ধরে নিচ্ছি বাসে ওঠার পর জানতে পারলাম বাস ভাড়া হচ্ছে 30 টাকা। মানি ব্যাগে দেখলাম সমস্ত বড় বড় নোট, মানে 500 টাকা, 100 টাকা, আর কন্ডাক্টর যিনি আছেন উনি বলছেন এক্স্যাক্ট ফেয়ার দেবেন, আমার কাছে পয়সা নেই। এবার ধরে নিলাম আমাদের ব্যাগে রয়েছে কিছু পুরনো নোট আর কিছু নতুন নোট। অনেস্টলি আমরা বলবো, আমরা কোন নোটটা সেই কন্ডাক্টরকে দেবো? কোন নোটটাকে দেবো? পুরোনো নোটটাকেই দেবো। জেনারেলি আমরা চাই মানি ব্যাগ থেকে পুরোনোটা বেরিয়ে যায়। এবং পুরোনো নোট দেওয়ার পর কন্ডাক্টর যখন আমাদের সেই 50 টাকা থেকে 30 টাকা কেটে 20 টাকা ফেরত দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্টরের হাতে একটা 20 টাকার পুরোনো নোট বা অনেকগুলো 20 টাকার পুরোনো নোট, অ্যাজ ওয়েল অ্যাজ নতুন নোটটাও আছে। আমরা কোনটা এক্সপেক্ট করি? নতুনটা। আচ্ছা, আমরা দেওয়ার সময় দিচ্ছি পুরনো আর পাওয়ার সময় আশা করছি নতুন, কি করে এটা সম্ভব? হোয়াট আই মিন টু সে, আমরা জীবনে সফল হতে চাইছি কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। আমরা জীবনে এক্সট্রিম, মানে এভারেস্টের মাথায় অবধি উঠতে চাইছি, কিন্তু নিজেকে ডিসিপ্লিন রাখতে চাইছি না। সো ডিসিপ্লিন
একটা আর্ট, আর সেটা কিন্তু ইনস্টল করতে হয় লাইক এ মোবাইল সফটওয়্যার। যদি কেউ সত্যিই সাকসেসফুল হতে চায়, তার কাছে যদি ক্লিয়ার পিকচার থাকে, তাহলে আমি সবসময় অ্যাডভাইস করি বলবো না, আমি শেয়ার করি বলবো, বিকজ আমি অ্যাডভাইস করার কেউ নই। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা নিজের উপরে অ্যাপ্লাই করেছি, সেটাই আমি শেয়ার করব। যে কারণে বলা হয় গোল্ডেন সার্কেল, একটা ফেমাস কথা আছে। গোল্ডেন সার্কেল বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মানুষ এটাকে বিভিন্ন নাম দিয়েছেন। যেরকম আমি যদি বলি হাউ, হোয়াট অ্যান্ড হোয়াই, বা আমি যদি অডিয়েন্স যারা আমাদের দর্শকরা আছে তাদেরকে জিজ্ঞেস করি আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়, হাউ টু ডু, হোয়াট টু ডু, হোয়াই টু ডু। তো রিসার্চে দেখা গেছে যারা রিয়েলি সাকসেসফুল হন, যারা রিয়েলি যেটা চেয়েছেন সেটাই অ্যাচিভ করেছেন, তার মেইন কারণ তারা সবসময় হোয়াইটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। হোয়াই মানে আমি কেন কাজটা করব, মানে আমার কাছে রিজনটা কতটা বড়। এই হোয়াইয়ের একটা খুব সুন্দর এক্সাম্পল আছে, যে 20 তলা বাড়ি আর তার ঠিক একটু দূরে, অনেকটা চ্যাটার্জি ইন্টারন্যাশনালের মতন 20 তলা দুটো বাড়ি পাশাপাশি। সো যারা কলকাতায় থাকেন তারা জানেন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল মেট্রো বিল্ডিং পাশাপাশি। তো ধরে নিলাম দুটো বিল্ডিংয়ে একই রকম 20 তলা, কিন্তু বেশ মাঝখানে অনেকটা ডিস্টেন্স, লাইক 50 মিটার ধরে নিচ্ছি। আর নিচ দিয়ে আমরা দেখতে পাচ্ছি মানুষজন ছোট। এই ছাদ থেকে ওই ছাদে দেখা যাচ্ছে একটা 1 ফুটের কাঠের পাটাতন পাতা আছে। তোমাকে বা আমাকে যদি ওপারে যেতে বলা হয় উইদাউট এনি রিজন, আমরা কেউ যেতে চাইবো না। ভাইরাস যদি উল্টো দিকে আমি যদি দেখি আমার মা রয়েছে, বা আমি যদি দেখি আমার মেয়ে রয়েছে, আমি কিন্তু জানতে পারছি যে ওই বিল্ডিংয়ের তলায় আগুন লেগেছে, যে কারণে নিচ দিয়ে কেউ যেতে পারবে না, একমাত্র উপর দিয়ে যেতে পারবে। আর আমার মেয়ে বা আমার মা যদি ওই বিল্ডিংয়ের মাথায় কাঁদতে থাকে যে আমাকে একটু নিয়ে যা, সেই 1 ফুটের কাঠের পাতাতন দিয়ে কিন্তু আমি হাঁটবো। তার কারণ আমার কাছে রিজনটা ক্লিয়ার, যে আমার মেয়ে আমার মাকে বাঁচাতেই হবে। আমি বোঝাতে পারছি, মানে হোয়াইটা কিন্তু সবসময় ক্লিয়ার থাকাটা উচিত। যদি হোয়াই মানে, এটা রিসার্চের ভাষায় বা এইচআররা বলে থাকেন, হোয়াই মিনস পারপাস। যদি লাইফের পারপাসটা ক্লিয়ার থাকে, তারপরে আসে হাউ। হাউ মানে প্ল্যানিং পার্ট। আমার কাছে পারপাস ক্লিয়ার, যে আমি মেডিকেল চান্স পেতে চাইছি, আমার হাতে 2 বছর আছে, আমার হাতে 6 মাস আছে, আমার হাতে 1 বছর আছে, 365 ডেজ আছে, তার মধ্যে আমার অ্যাক্টিভ স্টাডি টাইম কতক্ষণ, সেই প্ল্যানিংটা দরকার। যে কারণে ইংলিশে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, পিপল ফেল টু প্ল্যান, নট প্ল্যান টু ফেল। মানে যারা প্ল্যান করে এবং ব্যাকআপ প্ল্যান রাখে, মোরালেস তারা কিন্তু সচরাচর ফেল করে না। যদি ফেল করেও সেই ফেল থেকে তারা লার্ন করে এবং সেম মিস্টেক বারবার করে না, সেই জন্যই তারা সফল হয়। সেই জন্যই বলা হয় যে হোয়াইয়ের পরে থাকে হাউ, প্ল্যান পার্ট, অ্যান্ড তারপরে থাকে হোয়াট। হোয়াট মানে ডেইলি অ্যাকশন প্ল্যান, উইকলি অ্যাকশন প্ল্যান, মান্থলি অ্যাকশন প্ল্যান, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাকআপ প্ল্যান। যেটা আমি যখন আমার সাথে কেউ দেখা করতে আসে তাদের পার্সোনাল চ্যালেঞ্জ নিয়ে, আমি সবসময় বলি আপনি প্রিভিউ করেন। একটা কমন অ্যান্সার স্টুডেন্টদের কাছ থেকেও পেয়েছি, কোশ্চেন পেয়েছি, এবং বাবা মাদের কাছ থেকেও পেয়েছি। রুটিন তো বানাই, কিন্তু রুটিন তো ফলো করতে পারি না। জিমে যাব বলি, কালকে যাব, আজকে পয়সা দিলাম কালকে যাব, কিন্তু এই কাল করতে করতে আর কালটা আসে না। এর মেইন কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে রুটিন বানানোর সময় খাবারের মধ্যে 2টো ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়, যে 2টো ইনগ্রিডিয়েন্টের কোনোদিনও প্রশংসা হয় না। ওয়ারাজ ওই 2টো ইনগ্রিডিয়েন্ট ছাড়া খাবারের কিন্তু টেস্ট 0 হয়ে যায়। কি সেই 2টো ইনগ্রিডিয়েন্ট? নুন এবং চিনি। মিষ্টির মধ্যে চিনি আর এমনি খাবারের মধ্যে নুন, কিন্তু দুটোর প্রশংসা কিন্তু কোথাও হয় না। আজ অবধি আমরা কোথাও দেখিনি গিয়ে বলেছে কেউ নুনটা কি ভালো দিয়েছো। তো অনেকটা মায়ের ভালোবাসা বা বাবার স্যাক্রিফাইসটাও কিন্তু অনেকটা ওই রকম, যে বাবা মার প্রশংসা কেউ করি না আমরা অনেক সময়, রাইট, কিন্তু সাকসেসফুল হচ্ছি। তো আমরা চলে আসি আমাদের কথাতে, সেই রুটিন বানানোর সাথে নুনের মতন কাজ করে এবং চিনির মতন কাজ করে, সেটাকে বলা হয় রিভিউ অ্যান্ড প্রিভিউ। মানে 24 ঘন্টার মধ্যে আমরা যদি 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে 8 ঘন্টা ঘুমানোর, ধরে নিলাম ওটাকে আমরা সাইড করে দিলাম। এর পরের যে 2টো 8 ঘন্টা থাকে, তার মধ্যে একটা 8 ঘন্টা থাকবে আমার স্টাডি টাইম, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রোথের ক্ষেত্রে, বা যাদের ক্ষেত্রে সোশ্যাল গ্রোথ দরকার। এবার ওই টাইমের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ক্যালকুলেটিভ ওয়েতে একটা ক্যালেন্ডার বানানো উচিত, যেখানে ওই 8 ঘন্টাটাকে হিসেব করা। সে ফর এক্সাম্পল 6টা থেকে 10টা, 10টা থেকে 2টো, 2টো থেকে আবার 6টা, 6টা থেকে 8টা, এক্সাম্পল বললাম। এবার এই প্রত্যেক 2 ঘন্টা অন্তর যদি আমার কাছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম, বা আমার কাছে একটা ঘড়ি থাকলো, রাইট, সেটা হাতের ঘড়ি হতে পারে, এমনি ঘড়িও হতে পারে, ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকলো, ঠিক 2 ঘন্টা অন্তর 10 মিনিট নয়, জাস্ট 3 মিনিটের একটা ব্রেক। এইভাবে যেই সাউন্ডটা বাজবে তখন আমার মনে করতে হবে যে আমি যে 2 ঘন্টায় যা টার্গেট করেছিলাম সেটা কি অ্যাচিভ করতে পেরেছি।
তো আমরা যদি এরকম 2 ঘন্টা অন্তর অন্তর ছোটো ছোটো ব্রেক নিয়ে এভাবে যদি আমরা ক্যালকুলেট করতে পারি, আমি শিওর বলতে পারি যার যা রুটিন আছে তার থেকে বেটার রুটিনে যাবে। আরেকটা জিনিস দরকার, খালি ক্যালকুলেট করলেই হলো না, এটা ক্যালকুলেট করা হচ্ছে রিভিউ হলো। এবার রিভিউ হয়ে অনেক সময় দেখা যাবে আমি ডিসাইড করেছি 10টা অঙ্ক একটা সাডেন টাইমের মধ্যে কমপ্লিট করব, কিন্তু ঠিক ওই সময় দেখা গেল ফোন এসে গেছে, মা হয়তো কোনো দায়িত্ব দিয়েছে, বা বাড়িতে এমন কোনো রেসপন্সিবিলিটি এসে গেল যে কারণে আমি হয়তো পড়াটা কন্টিনিউ করতে পারলাম না। এবার দেখা গেল আমি 10টার জায়গায় 6টা করেছি, তাহলে 4টে কি হয়ে গেল, ডিউ থাকলো। তাহলে প্রিভিউ, রাইট, প্রিভিউ মানে ঠিক তার পরের ওই যে 4 ঘন্টা ওখানে কিন্তু ওই 4টে জিনিস করতে হবে। ওই মাইন্ড মেকআপটা আমার দরকার, যেরকম ফিজিক্যাল মেকআপ দরকার সেরকম মাইন্ডকেও কিন্তু মেকআপ করাটা আমাদের রেসপন্সিবিলিটি, এবং আমরা চাইলে কিন্তু সেটা পারি। এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, এটার জন্য মাইন্ড একটু মেকআপ দরকার, যে আমি নিজের সাথে নিজেকে চেস করব। ম্যাক্সিমাম সময় দেখা যায়, কালকের ঘটনা, কোনো একটি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, একটি ছেলে আমাকে ফোন করে বলছে আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, আমার বেঁচে থাকারই কোনো কারণ নেই। আমি বললাম কেন? বলে আমি পরীক্ষা দিলাম, আমার সাথে আরও অনেকে পরীক্ষা দিল, তারা আমার থেকে একদম খারাপ, তারা চান্স পেয়ে গেল, আমি চান্স পেলাম না। সো আমি তখন একটাই কথা বললাম, তাদেরকে হারানোর জন্য তোমার জীবনে জন্ম হয়েছে, না নিজেকে চেনার জন্য জীবনে জন্ম হয়েছে? জীবনে জন্মের কারণ তো এটা নয় যে অন্যকে হারিয়ে এগিয়ে যাওয়া। জীবনে জন্মের মেইন কারণ যদি এভাবে দেখা যায় একটু ফিলোসফিক্যালি, টু নো ইয়োরসেলফ। সো তুমি জীবনে ধাক্কা খেয়েছো, তোমার মনে হচ্ছে এটা ধাক্কা নয়, ইটস নট এ রিজেকশন, ইটস এ রিডাইরেকশন। তুমি আজকেই বীজ লাগিয়ে কালকেই যদি ফুল হয়, সেই ফুল কিন্তু টাইম ফ্লাওয়ারের মতন উইদিন 6 মান্থের মধ্যে সেই গাছটাই মরে যাবে। কিন্তু আজকেই বীজ লাগিয়ে সেখানে যদি গাছ হতে একটু সময় নেয়, তাহলে বুঝতে হবে ইউ আর গ্রোয়িং ইনভিজিবলি। সেই জন্য বীজ যখন মাটির তলায় পোতা হয় তখন সে চারিদিকে কিন্তু অন্ধকার দেখে, কিন্তু সেই বীজের মধ্যে একজন অন্ধকার ভয় পেয়ে ওইখানেই মারা যায়, আর ওই বীজের মধ্যে একজন ওই গায়ে 1 ফোঁটা জল পড়ে ওপর থেকে, এবং সে আস্তে 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 রুট তৈরি করে, এবং একটা সাডেন টাইমের পর তার যখন গাছ বেরোয়, সে হয়তো ওই গাছের তলায় হাজার হাজার মানুষকে স্থান দেয়। তো সেই রকম আমি বট গাছে হওয়ার জন্য পৃথিবীতে এসেছি, না যার সিজন ফ্লাওয়ারের মতন ভ্যানিশ হয়ে যেতে এসেছি। তো এই কথাটা বলাতে ছেলেটি বলল আমি তো সবই বুঝছি, কিন্তু যখন অন্যেরা ভালো করে তখন তো মন খারাপ লাগে। হ্যাঁ, মন আছে মানে মন খারাপ লাগবে, কিন্তু সেইখানেই তো ম্যাচুরিটি। যেরকম ম্যাচুরিটি আর ইনম্যাচুরিটি নিয়ে আমি একটা কথা বলে থাকি, বাচ্চাদের না, বড়রাও এটাতে পার্টিসিপেট করে। তুমিও নিশ্চয়ই আমার সাথে একমত হবে এই গেমটাতে। এটা একটা সাইকোলজিক্যাল গেম, ব্যাপারটা অনেকটা এরকম। আমি যদি বলি বি অনেস্ট উইথ ইউর সেলফ, মানে যখনই আগে গেমটা খেলি তখন আগে বলে নিই। তো তখন আমি বলি ঠিক আছে তুমি রেডি তো? বলে হ্যাঁ রেডি। তখন আমি তাকে চিত্রগুপ্তের গল্প বলি। চিত্রগুপ্তের নাম শুনেছ? কে? খাতা লেখেন। আমাদের জীবনের হিসাব লেখেন, রাইট? সো চিত্রগুপ্ত মাইথোলজিক্যাল ক্যারেক্টার। চিত্রগুপ্ত সম্পর্কে বলা হয় তিনি যমরাজের সকল পিএ। তার কাছে নাকি একটা বিরাট বড় খাতা আছে, সেই খাতাতে পাপ আর পুণ্যের হিসাব লেখেন। সো পাপ করলে তিনি কোথায় যাবেন? আমরা যা ছোটবেলায় শিখেছি, নরকে যাবেন। আর পুণ্য করলে সে কোথায় যাবে? স্বর্গে যাবে। এবার যদি একটু সিস্টেমেটিক্যালি, একটু সায়েন্টিফিক্যালি জিনিসটাকে দেখি, চিত্রগুপ্ত কথাটা একটা সংস্কৃত ওয়ার্ড। এখানে 2টো ওয়ার্ডের কিন্তু কম্বাইন্ড আছে, একটা হচ্ছে চিত্র, একটা হচ্ছে গুপ্ত। চিত্র মানে কি? পিকচার। গুপ্ত মানে কি? হিডেন। সো হিডেন পিকচার মানে কিন্তু আমাদের আনকনশিয়াস মাইন্ড বা সাবকনশিয়াস মাইন্ড। আমরা এটা বলতে পারি সবাইকে ধোকা দেওয়া যায়, আয়নাকে কিন্তু ধোকা দেওয়া যায় না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন কাউকে বলি, তখন আমি বলি নিজের বিবেককে হাত দাও, বিবেকের কাছে পরিষ্কার হও। আমার কাছে ভালো হওয়ার কোনো দরকার নেই, বিকজ আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা দেবো না। তোমার কর্মের দ্বারা তোমার ভাগ্য পরিবর্তন হবে, রাইট? তো সেই কর্মের জায়গা থেকে অনেস্ট হও। সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বা বড়রা হাত রাখে। এবার আমি যখন বলি আর ইউ ডিসিপ্লিন অর ইনডিসিপ্লিন, ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে হোয়াট ডাজ ইট মিন? ডিসিপ্লিন মানে কি? আমি বললাম হেলথের ব্যাপারে ডিসিপ্লিন, মাইন্ডের ব্যাপারে ডিসিপ্লিন, ঘুম থেকে ওঠার ব্যাপারে ডিসিপ্লিন, শুতে যাওয়ার ব্যাপারে ডিসিপ্লিন, রিলেশনশিপে রেসপেক্টের ক্ষেত্রে ডিসিপ্লিন, রিলেশনশিপের রাখার জন্য ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন। 99% উত্তর আসে ইনডিসিপ্লিন। নেক্সট উত্তর যখন আমি কোশ্চেন করি ইউর লাইফস্টাইল ইজ স্ট্রাকচার অর আনস্ট্রাকচার, 99% উত্তর আসে আনস্ট্রাকচার। তারপরে যখন ব্রহ্মাস্ত্র ছাড়ি, যে ব্রহ্মাস্ত্র হলো যে তুমি সময়কে সম্মান দাও না সময়কে মিসইউজ করো, মানে টাইম ওয়েস্ট হয় অথবা ইনভেস্ট হয়। তো থ্রু আউট দ্য ডে তুমি টাইম ইনভেস্ট করো কতটা, ওয়েস্ট করো কতটা? ম্যাক্সিমাম উত্তর আসে আমি ওয়েস্ট করি। তো 3টে যাদের মিলে যায়, মানে সো কল্ড ইনডিসিপ্লিন, আনস্ট্রাকচার, টাইম ওয়েস্ট,
আমি তাদেরকে জিজ্ঞেস করি, আমি উত্তর দেবো না, আপনি বলুন নিজেকে আপনি ম্যাচিওর বলবেন না ইনম্যাচিওর বলবেন? তখন তারা বলে ইনম্যাচিওর। এবার 18 বছরের বাচ্চাও বলছে ইনম্যাচিওর, 48 বছরের মানুষটিও বলছেন ইনম্যাচিওর। আমি কাউকে ছোট করার জন্য কিন্তু প্রশ্নটা করছি না, আমি বলতে চাইছি ইটস কল সেলফ অ্যাওয়ারনেস, যে তুমি তোমার কাছে নিজেকে বলছো তুমি ইনম্যাচিওর আর তুমি সফল হতে চাইছো। সো আমি বলতে চাইছি যে আমি সফল হব, কিন্তু আমি কি করে সফল হব যদি আমি নিজেকে নিজে স্কোর দিচ্ছি ইনম্যাচিওর? সো ফার্স্ট থিং ফার্স্ট, আগে মাইন্ডকে প্রশ্ন করতে হবে, আমি যে সাকসেসফুল হতে চাই তার জন্য আমি কতটা ক্রেভিং করতে পাই, কতটা ভেতর থেকে ইচ্ছা। মানে সবাই বলছে বলে আমি সাকসেসফুল হব না, আমার কাছে সাকসেসফুল হওয়ার ডেফিনেশনটা ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে কিন্তু সেই ডেফিনেশনটাও ক্লিয়ার নেই, এবং সেটাও কিন্তু একটা বড় কারণ হয়ে যায় যে সাকসেসফুল যে হব আমার কাছে পিকচারটা কি। বহু স্টুডেন্টকে বলতে শুনেছি, দেখি আগে রেজাল্ট বেরোক, তারপরে আমি ডিসাইড করব কোনটা করব কোনটা করব না। কিছু স্টুডেন্টের কাছে এটাও শুনেছি, আমার কাছে প্ল্যান ক্লিয়ার, সেই প্ল্যানটা হলো আমি এটার পর এটা হবে, এটার পর এটা হবে, এটার পর এটা হবে। সো আমি দেখেছি যারা এই উত্তরটা দিয়েছেন, আমি কিন্তু কাউকে ছোট করছি না, বিকজ আমিও ওই ক্যাটাগরিতেই ছিলাম যে আগে দেখি রেজাল্ট কী বেরোবে তারপর ভাববো, রাইট? আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি পড়াশোনাটা খুব একটা পছন্দ করতাম না ছোটোবেলায়, কিন্তু আমার মানে কর্মের ফল বলো বা অলমাইটির ইচ্ছা বলো, আমি এমনভাবে আমার কিছু ঘটনা আমার জীবনে ঘটে যে কারণে, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে কারণে আমার লাইফে সেকেন্ড ইনিংস শুরু হয়। এবং সেকেন্ড ইনিংসের ফার্স্ট ডে থেকেই কিন্তু ছিল একটাই কথা, এভরি ডে ইজ এ স্কুল ডে। প্রত্যেকটা দিন স্টুডেন্টের মতন তুমি শেখো, বিকজ আমরা ইউনিভার্সে থাকি না, আমরা ইউনিভার্সিটিতে আছি। মানে এই গোল বলটা একটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা দিন কিন্তু আমরা শিখতে এসেছি। একটা লাইফ মানে 70 ইয়ার্স, তার মধ্যে বেশ কিছুটা সময় কিন্তু আমাদের ঘুমিয়ে কেটে যায়, বাকি সময়টা শিখতে শিখতে যায়। তো শেখার ইচ্ছাটা থাকা দরকার, এবং প্রত্যেকটা মোমেন্টে নিজের সাথে নিজেকে যদি একটা এইরকমভাবে, যেরকম একটু আগে বলছিলাম, যে একটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ থাকবে নিজের প্রতি, যে আমি কতটা সময় মোবাইল ইউজ করব আর কতটা সময় মোবাইল আমায় ইউজ করবে। এটা অ্যানালিসিস করলেই বেরিয়ে যাবে মোবাইল আমাকে ইউজ করবে এর পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে মানুষের। আমরা ডেডিকেটেডলি মোবাইল ইউজ করছি না, মোবাইল আমাদের বাধ্য করছে যে তুমি আমাকে ইউজ করো। এবং সেটা করতে গিয়ে অনেক সময় কী হচ্ছে, পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস যেটা ফ্রিতে পাওয়া যায়, যেটাকে আমি ঘুরিয়ে এক্সাম্পল দিই, কোনোদিনও কাউকে দেখেছো প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে 1 মিনিটের জন্য ফ্লাইট বা ট্রেন মিস করেছে, ডেস্টিনেশনে কখনো 1 মিনিট বাদে পৌঁছেছে? কোনোদিনও সম্ভব? তুমি ফ্লাইট মিস করেছো বা আমি ফ্লাইট মিস করেছি, কেননা ফ্লাইটটা কানেক্টিং ফ্লাইট, এখান থেকে দুবাই, দুবাই থেকে হয়তো ইউএস এক্সাম্পল, বা এখান থেকে লন্ডন, লন্ডন থেকে ইউএস, এখান মানে যেখান থেকে আমি ফ্লাইট করছি। এবার যে কোনো কারণে 1 মিনিটের জন্য দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কিন্তু ওই কানেক্টিং ফ্লাইটটা পেলামই না। মানে হতে পারে আমাদের হয়তো 4 দিন না, হয়তো জীবনে সেই অপরচুনিটিটাই আসলো না। তো অনেক সময় আমরা অপরচুনিটি পাই, কিন্তু অপরচুনিটি দেখার জন্য ওই 3D গ্লাস, যেটাকে আমি ম্যাচুরিটির গ্লাস বলি, সেটা আমরা পড়তে ভুলে যাই। সেখানে বাবা মার কথাটা খুব দরকার হয়, যেটা বারবার বাবা মারা বলে, এখন বুঝছিস না তো পরে পস্তাবি। বলে না, বাবা মারা বহু সময় ছোটোবেলায় বলেছে যে এখন সময়কে মূল্য দিচ্ছিস না, সময় দেখবি তোর লাইফটা নিয়ে কীভাবে খেলে। যেটা আমি অনেক সময় আমার নিজের এক্সপিরিয়েন্সকে ইংলিশে বলেছি, ইফ ইউ রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল রেসপেক্ট ইউর ফিউচার। ইফ ইউ ডোন্ট রেসপেক্ট ইউর টাইম নাও, দেন টাইম উইল ডিস্ট্রয় ইউর ফিউচার। লাইফ ইজ এ চয়েস। এবার সেই চয়েসটাকে আমরা কিভাবে করব, সেটার ব্যাপারে আমি খুব সুন্দর একটা এক্সাম্পল দিই। আমরা সবাই, আমার কাছে খাতা পেন আছে, বাট আমি চাইবো আমাদের অডিয়েন্সরা যদি এটা লেখে তাহলে আরও ভালো হবে, এবং আমরা যখন ভিডিওটা দেখব সেখানেও লেখাটা দেখতে পাবো। সেই লেখাটা হলো চান্স, CHANCE। চান্সের লাস্টে যে সিটা আছে তার ঠিক নিচে যদি একটা দাগ দিয়ে দিই, সেটা হয়ে যায় চেঞ্জ, CHANGE হয়ে যায় সির জায়গায়। হোয়াট আই মিন টু সে, বাই চান্স we never become successful, but by change we become successful. Yes or no? Yes. So আমি আমার যে ফর্মুলা বলো, বা আমি যেভাবে মানুষকে আমার আইডিয়াগুলো শেয়ার করি, কেউ আমাকে লাইফ কোচ বলে, কেউ আমাকে NLP ট্রেনার বলে, কেউ আমাকে মেন্টাল টাফনেস কোচ বলে, অনেকে অনেক কিছু বলে, অনেকে ম্যাজিশিয়ান বলে, বাট আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডোন্ট নো ম্যাজিক,
আই বিলিভ ইন প্রসেস। আমি যেটা বলি সবসময় সেটা হলো, আমি হয়তো ম্যাজিক্যাল কিছু করতে পারবো না ঠিকই কারোর লাইফে, কিন্তু আমি ছোট ছোট জিনিসগুলো শেয়ার করব, সেই ছোটোর মধ্যেই কিন্তু বড় জিনিস লুকিয়ে আছে। মানে এক বুন্দু জলের মধ্যে কিন্তু সিন্ধু লুকিয়ে আছে। যে এটা বুঝতে পারবে সে কিন্তু সব কিছুকে ম্যানেজ করতে পারবে। মানে ঘুরিয়ে যদি এভাবে বলি, যে 1 মিনিটকে সম্মান দিতে জানে সে কিন্তু 1 ঘন্টাকে সম্মান দিতে পারবে। রাইট অর রং? যে 1 ঘন্টাকে সম্মান দিতে পারবে সে কিন্তু দিনের 24 ঘন্টাটাকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সে জানে। যে দিনকে 24 ঘন্টা ইউজ করবে সে 7 দিন কিভাবে ইউজ করা যায় সে জানবে। আর যে 7 দিনকে জানবে সে একটা মাসকেও জানবে। যে একটা মাসকে জানবে সে একটা বছরকে জানবে। আমি এরকম বহু স্টুডেন্টকে জানি 12 বার পরীক্ষা দিয়ে 12 বার তার লাইফের যেটা চেয়েছে সেটা পায়নি, আর তারপরে যেটাই জাম্প মেরেছে সেটা করে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন, তখন তাকে ধরতে কেউ পারেনি। এটা আমাদের সবার ক্ষেত্রেই সম্ভব, কিন্তু তার জন্য সেই মেন্টাল মেকআপ দরকার। আমি যেটা বললাম, চান্স কি হয়ে গেল, একটা দাগ জুড়ে দিলাম, চেঞ্জ হয়ে গেল। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, খাতা পেন থাকলে ট্রাই করে দেখবেন। 0.1 মাল্টিপ্লাই বাই 10 ইজ ইকুয়াল টু 1 হবে। আর যদি আমি পয়েন্টটা সরিয়ে দিয়ে 1 মাল্টিপ্লাই বাই 10 করি, 10 হবে। তার মানে একটা পয়েন্ট এলিমিনেট করার জন্য 1-এর ভ্যালু কি হয়ে গেল, 10। মানে জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় কিছু চেঞ্জ করার দরকার হয়, ছোট্ট ছোট্ট জিনিসকে কি করতে, সুইচ করতে হয়। চান্স চেঞ্জ হয়ে গেল, একটা ডট দেওয়ার জন্য 1 10 হয়ে গেল। সো আমরা কিন্তু পারি আমাদের জীবনে যে কোনো স্বপ্ন অ্যাচিভ করতে। বহু মানুষ আমার কাছে এসে বলেন যে আমার মায়ের এই প্রবলেম আছে, বাবার এই প্রবলেম আছে, তার জন্য আমার মধ্যে কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এসে গেছে, আমাকে ওষুধ অবধি খেতে হয়। আমি বলছি না, কেননা আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, আমি কোনো MBBS ডক্টর নই, আমি সে ব্যাপারে কিছু বলছি না। বাট আমি সবসময় একটা কথা বলি, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, কেউ যদি ফিজিক্যাল বডি এবং মেন্টাল বডি দুটোকে সাইবারনেটিক লুপের মতন লাগানো, লাইক ইটস এ টেকনিক্যাল টার্ম, সাইবারনেটিক লুপ। তো এই বডি মাইন্ড কিন্তু এইভাবে লুপে থাকে। কেউ যদি ফিজিক্যাল বডিকে রোজ 45 মিনিটস টু 1.5 আওয়ার সকালবেলায় রেসপেক্ট দিতে জানে, এবং প্রত্যেকটা দিনের রাত্রিবেলা যদি একটু জার্নালিং করার হ্যাবিট থাকে, জার্নালিং মানে আজকের দিনটা আমি ROI করব, বিজনেসম্যানের মতন। ROI মানে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে 24 ঘন্টার এগেনস্টে আমি কতটা জিনিস আর্ন করলাম, যেটাকে আমি বলে থাকি লার্ন মোর ইট বিকাম ইয়োর আর্ন। মানে LEARN, এই লার্নিং ওয়ার্ডটা কিন্তু আর্নিংয়ে কনভার্ট হয় যখন তুমি বারবার লার্ন করবে। সো L ফর লয়ালিটি, যদি আমার এলটাকে সরে যায় তো তুমি কতটা লয়াল নিজের ব্যাপারে। যে লয়াল থাকবে তার হয়তো 2 বার ধাক্কা খাবে, কিন্তু 2 বার ধাক্কা খেয়ে সে কিন্তু যেটা অ্যাচিভ করবে সেটা কিন্তু তার কোনো বন্ধু অ্যাচিভ করতে পারবে না। আমার মনে হয় তুমি আমার সাথে একমত হবে। ডেফিনেটলি। এবং এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, এগুলো সবই মাইন্ড মেকআপ। যেরকম আমরা সবাই ল অফ অ্যাট্রাকশনের কথা জানি। ল অফ অ্যাট্রাকশন মানে তুমি যেরকম ভাববে তোমার সাথে সেরকমই হবে। আমি যদি তোমাকে একটা দারুণ এক্সাম্পল দেখাই, আমি দারুণ এক্সাম্পল কেন বলবো, আই গট আ অপরচুনিটি, এটা একটা লাইফ টাইম অপরচুনিটি। আমার লাইফে অনেক গুরু আছেন, তার মধ্যে একজন বিখ্যাত গুরু ডক্টর দীপক চোপড়া, যিনি USA-তে খুব ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। দীপক চোপড়ার বই অনেকেই আছেন যারা ভিউয়ার্সরা পড়েছেন। আমি খুব ফরচুনেট যে ওনার একটা টক শোতে, আমি তখন USA-তে ছিলাম, একটি ইউনিভার্সিটির প্রফেসর আমাকে ইনভাইট করেন যে মিস্টার দীপক চোপড়া আসবেন, তিনি ডক্টর সো মেনি সাকসেসফুল ওনার ঝুলিতে আছে, আমি তোমার সাথে পার্সোনালি দেখা করবো যেহেতু তুমি ইন্ডিয়া থেকে এসছো। তো ওনার টক শো কমপ্লিট হওয়ার পর উনি ঘরে স্কোপ দিলেন একসাথে কিছু ইন্ডিয়ানদের সাথে বসার। তো এটা সেটা কথা হচ্ছে, আমি যখন বললাম যে আমি মোটিভেশন নিয়ে কাজ করি, মেন্টাল টাফনেস নিয়ে কাজ করি, আমাকে বাই নেম উনি ডাকলেন এবং ডেকে একটা সিম্পল কোশ্চেন করলেন। আমিও তোমাকে প্রশ্নটা করব। প্রশ্নটা হলো, উইল পাওয়ার আর ইমাজিনেশন, এই দুটোকে যদি পাশাপাশি রাখি, কোনটার ক্ষমতা বেশি তোমার মনে হয়? উইল পাওয়ার। ওকে, উইল পাওয়ার মানে কি বাংলায় বললে? আমার ইচ্ছা উইল পাওয়ার ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। আর ইমাজিনেশন মানে কল্পনা শক্তি। যদি এরকম বলি, কতবার এরকম হয়েছে তোমার সাথে, পরীক্ষার ঠিক আগের দিন তুমি পড়াশোনা করেছো, বাট 2-3টে চ্যাপ্টারকে ইগনোর করেছো? তোমার সাথে না হলেও অডিয়েন্সের সাথে বহুবার হয়েছে, আমার সাথেও হয়েছে। সেটা হলো, আমি ভেবেইছি ওর থেকে প্রশ্ন আসবে না, আর আসলেও আমি কিছু লিখতে পারবো না, পড়ে কি হবে। কিন্তু বাবা বা মা বা টিচার এসে বললো, এই ওই চ্যাপ্টারটা পড়েছিস? আমরা তখন মোস্ট অফ দ্য টাইম কি বলি, না না ওটা পড়িনি, ওটা পারবো না। বলে না, ওখান থেকে প্রশ্ন আসবে, পড়। তো আমরা হাফ হার্টেডলি ওই পড়াটা পড়ছি। হাফ হার্টেডলি কেন পড়ছি? কিন্তু আমরা জানি যে ওটা থেকে আসলে তো পারবো না। আবার ব্যাক অফ দ্য মাইন্ড এটাও কাজ করছে, যদি চলে আসে আসে তাহলে কি লিখবো।
এই করতে করতে পরীক্ষা হলে ঢুকছি, পরীক্ষার ঘন্টা পড়ছে, টিচার খাতা দিচ্ছে, কোশ্চেন তো আগে দেয় না, আগে খাতা দেয়, খাতা দেওয়ার পর বললো এবার আমি কোশ্চেন দেবো, বি প্রিপেয়ার ইয়োর সেলফ। আমরা খাতাটা নিয়েই, আমি করেছি, আমি জানি না বাকিরা করেছে কিনা, 20 বার নমস্কার করে নিলাম যাতে ওই প্রশ্নটা যেন না আসে যেটা টিচার বলেছে, এবং অবধারিত দেখা যায় কোশ্চেন খোলার পর প্রথম প্রশ্নটাই আসে, রাইট? এটা কি ফিল পাওয়ার না ইমাজিনেশন, সেটা আমি পরে আসছি। অনেক দিদি বা অনেক মায়েরা, অনেক বয়স্ক মানুষরাও আছেন আমাদের এই পডকাস্টটা দেখছেন, বাড়িতে অনেক সময়, উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট প্রফেশন যাদের কথা বলছি, তাদেরকে ছোট করার জন্য না, কাজের দিদি বা কাজের মানুষ যারা আছেন, যারা বাড়িতে এসে বাবা মাকে হেল্প করে, বা আমার মাকে আমি দেখেছি হেল্প করতে, দেখা গেল কালকে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসবে, এবং অনেক সময় হয়েছে সেই কাজের দিদি বা কাজের মানুষটিকে রেসপেক্ট দিয়ে বাবা মাকে আমি বলতে শুনেছি, এই কালকে কিন্তু কামাই করো না, কালকে কিন্তু আসবে, তোমাকে তার জন্য এক্সট্রা পয়সা দেবো। এবং মাকে দেখতে রাত্রিবেলা বলতে শুনেছি, দেখবি কালকেও ঠিক আসবে না, এবং ঘরে পরের ঘরের দিন ঘটনা। অবধারিত ঘটনা, তার শরীর খারাপ হবেই এবং সে আসবে না। এই রকমই ইমাজিনেশনের খেলা। রিসার্চ বলছে ইমাজিনেশন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল। আইনস্টাইনের ভাষায় ইমাজিনেশন ইজ এভরিথিং। ইমাজিনেশন ইজ দ্য প্রিভিউ অফ লাইফ কামিং অ্যাট্রাকশন। মানে ইমাজিনেশন তুমি যদি ভালো করতে পারো, যা তুমি ভাববে সেটাই রিয়েলিটিতে কনভার্ট হতে পারে। যা রিয়েল এক্সাম্পল তোমাকে দেখাবো, এবং আমি তোমাকে করতেও বলবো, যেটা আমি তোমাকে আগে দেখাইনি এই কারণে, যাতে তোমার মনে হতে পারে না আমরা অরিজিনাল করে দেখাবো। আমার হাতে একটা ঘুঙরু আছে, এটা কিন্তু ডক্টর দীপক চোপড়া আমার সামনে করে, আমার হাতে করে দেখিয়েছিলেন, এবং ওই রুমে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি সেটাকে পিকচারাইজ করতে পারিনি, কিন্তু মনের ছবি কিন্তু তোলা আছে, আর সেটাই আমি আপনাদের করে দেখাবো। যে দীপক চোপড়া স্যার আমাকে এমন কিছু ইনক্রেডিবল শিখিয়েছে, এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি এটা দেখিয়েছি, এবং ইন্ডিয়ান টিম আমরা কিন্তু এটার ওপর বেস করে ওয়ার্ল্ড কাপে একবার নয় 3 থেকে 4 বার আমরা ওয়ার্ল্ড কাপ অ্যাচিভ করেছি, এবং নট অনলি দ্যাট, অলিম্পিকে অব্দি মেডেল জিতেছে। খালি এটা দেখি যে ইমাজিনেশন করলে তোমার অপোনেন্ট যতই নাম্বার 1 হোক, তুমি যে কোনো সময় তাকে গুড়িয়ে দুমড়ে মুচড়ে দিতে পারো। ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ড মেকআপ। মানে যদি এভাবে দেখাই, ঘুঙরুটাকে আমি কিছুই না, আমার হাত খালি, একটা সিম্পল ঘুঙরু, আমি সুতো দিয়ে বেঁধে হাতটাকে এরকমভাবে গোটালাম, রাইট? এরকমভাবে রাখলাম। এবার ঘুঙরুটাকে যদি এভাবে রাখি, ঘুঙরুটা মোটামুটি 4টে দিকে মুভ করবে। একটা মুভমেন্ট কীরকম হতে পারে, একটা এইভাবে মুভ হবে, আমি করে দেখাচ্ছি, একটা সামনে পিছনে মুভ হবে, একটা ক্লকওয়াইজ ঘুরবে, একটা অ্যান্টি ক্লক ঘুরবে, আর একটা ফিক্স দাঁড়াবে। এবার রিসার্চের ক্ষেত্রে কি হবে আমি জানি না, বাট ইমাজিনেশন কীরকম হয় সেটা দেখাচ্ছি। আমি যদি এভাবে ধরে মনে মনে ভাবতে থাকি, এবং হাতটাকে এভাবে চেপে ধরার কারণ হচ্ছে, এইভাবে চেপে ধরার মেইন কারণ হচ্ছে যে আমার হাতটা যেন না নড়ে। এবার আমি মনে মনে ভাবছি এটা স্থির দাঁড়িয়ে থাকবে। এবার আমি যদি ভাবি এটা ডান দিক বাঁ দিকে যাবে, আমি কিন্তু আঙুল নড়াচ্ছি না। এবার আমি যদি ভাবি এটা আগে পিছনে যাবে, এবার যদি আমি এটা ভাবি ক্লকওয়াইজ ঘুরবে, এবার যদি আমি এটা ভাবি অ্যান্টি ক্লক ঘুরবে, অনেকেই ভাববে মৃণাল চক্রবর্তী কিছু না কিছু তো করছেই, বাট ট্রাস্ট মি অরিজিৎ, আমি তোমার হাতে দেবো, তুমি ঠিক যা ভাববে ও তাই করবে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। হোয়াট এভার ইউ ক্যান ইমাজিন ইউ ক্যান অ্যাচিভ। বাট তার পিছনেও কিন্তু সায়েন্স কাজ করে। সায়েন্স মানে এটা পুরো একটা সায়েন্টিফিক প্রসিজিওর। তোমার ব্রেন এতভাবে ম্যাগনেটিক ফিল্ড আছে, তুমি খালি সেই ম্যাগনেটিক ডটগুলোকে যদি কানেক্ট করো, এক্স্যাক্টলি যেটা তুমি চাইবে সেটা তোমার সাথে হতে বাধ্য। আমি চাইবো তুমি একবার করে দেখো, আর তার আগে মনে কিন্তু ছবিটা দেখে নিও, তার কারণ ছবি দেখে নেওয়াটা দরকার। শাহজাহান ফিজিক্যালি তাজমহল বানানোর আগে কিন্তু মনে বানিয়েছিল। ঠিক সেরকম এই ঘুঙরুটা তুমিও করবে, আমিও করব, এবং তুমি যা ভাববে আমিও যদি তাই ভাবি, তাহলে আমাদের দুজনের ঘুঙরু একই রকম মুভ করবে। এই হাতের এই আঙুলটাতে এটা বাঁধতে হবে। এই হাতটাকে এভাবে চেপে ধরে তুমি প্রথমে এভাবে ভাববে যে তুমি তোমার মতন ভাবতে পারো, বাট একবার আগে এটাকে স্থির করে নাও। স্থির করে নিয়েছো, হ্যাঁ, এবার তুমি তোমার মতন করে ভাবো। তুমি মুখে বলতে পারো, তাহলে আমিও সেটাই ভাববো। সামনে পিছনে ভাবছি, তারপর এবার চওড়া চওড়া, মানে ডান পাশ বাম পাশ।
তাই হচ্ছে। তারপর এরপর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক। ক্লকওয়াইজ ভাবছি, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, মানে আমরা যা ভাবছি তাই হচ্ছে। সো এটা আমাদের অডিয়েন্সদের কাছেও গিফট। আপনি বাড়িতে যে কোনো জিনিস নিয়েও করে দেখাতে পারবেন, এবং সবথেকে বড় মজা হলো ইটস অল অ্যাবাউট ইউর ইমাজিনেশন, উইল পাওয়ার। ইমাজিনেশনের কাছে বাচ্চা। আই এম সরি টু সে, ইমাজিনেশন করাটা একটা আর্ট। তুমি যেরকম একটু আগে বলছিলে স্বপ্নের কথা, স্বপ্নও তো অনেকে ইমাজিন করে, অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, জেগে জেগে দেখছে। সে মেডিকেল কলেজের ভেতরে যাচ্ছে, আসছে, ভাবছে মেডিকেল কলেজের ভেতরে গেলেই নাকি মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়। না, সবসময় মেডিকেল কলেজের ভেতরে গিয়ে বা মেডিকেল কলেজের ছবি লাগালেই হয় না। এটা একটা প্রসেস, এটা একটা সায়েন্স। যদি সায়েন্সটাকে একটু সায়েন্টিফিক ওয়েতে দেখা যায়, যে ইমাজিন করলাম আমি কিছু অ্যাচিভ করতে চাই, তাহলে ফার্স্ট সেটার ক্ষেত্রে যেটা দরকার হয়, সেটা আমি যে চাইছি কতটা ইন্টারেস্ট নিয়ে চাইছি, এবং সেটা পেলে সত্যি আমি কতটা উপকৃত হব, বা আমার সাথে সব কিছুর পিছনে একটা পারপাস কাজ করে। আমার পারপাসটা কতটা ইন্টেন্স, আউট অফ 10 আমি কত ইন্টেন্সিটিতে চাইছি। এবার অনেকেই আছে আইআইটিতে চান্স পেতে চাইছেন, ইউপিএসসি দিতে চাইছেন, রাইট, ডাব্লিউবিসিএসে চান্স পেতে চাইছেন, এভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু অ্যাচিভ করতে চাইছেন। কিন্তু সেই অ্যাচিভ করার জন্য কতজন অ্যাজ ইফ মাইন্ডসেটে আছে। এটা একটা কনসেপ্ট। কি কনসেপ্ট বললাম? অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে যেন ধরে নিচ্ছ তুমি যেটা ভাবছো সেটাই হবে। মানে যদি জিনিসটাকে এভাবে বলি, মানুষ ডিসিপ্লিন হয় বলে সাকসেসফুল হয়, না সাকসেসফুল হয়ে ডিসিপ্লিন হয়? বেশিরভাগ ক্ষেত্রে তো আমার মনে হয় ডিসিপ্লিন হওয়াটা আগে প্রয়োজন। রাইট, কিন্তু অনেকের ধারণা আগে সাকসেসফুল হই তারপরে ডিসিপ্লিন হবে। হ্যাঁ, এটা কোনোদিনও এটা নিয়ে পরে আপনাকে প্রশ্ন করতাম। এটা কোনোদিনও সম্ভব না। কেউ যদি মনে করেন আমি সফল হয়ে সত্যি কথা বলবো, এখন সবাইকে সত্যি কথা বলার কি দরকার, কিন্তু সত্যি কথা বলবো বলেই আমার মধ্যে অনেস্টি তৈরি হবে। আমি যদি ভেতর থেকে অনেস্ট না হই, আমি কি করে সাকসেসফুল হব? প্রত্যেক দিন রাত্রিবেলা একটা রিসার্চে দেখা গেছে, এটা একটা ইন্টারন্যাশনাল রিসার্চ, এটা নিয়ে আমি জানি বলার পর প্রচুর স্টুডেন্টরা খেপে যাবেন, এবং অনেক স্টুডেন্টের বাবা মা এটা নিয়ে আমাকে নেগেটিভ কমেন্টস করবেন, আমি জানি। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং এর দায়িত্ব আমি নিতে পারবো না, বিকজ এটা আমি বলছি না, আমি বিভিন্ন রিসার্চ পেপার থেকে ঘেটে সেটা থেকে জানতে পেরে বলছি। যেরকম তার আগে আরেকটা কথা বলে নিই, 8 + 2 কত হয়? 10। 5 + 5 কত হয়? 10। 9 + 1 কত হয়? 10। 20 - 10 কত হয়? 10। আমি বলতে কি চাইছি, 10 আসার জন্য 1000 মিলিয়নস অফ ওয়ে হতে পারে, রাইট? মানে আমি যেটাই বলছি এটা কি আপনাকে দাঁড়িপাল্লায় মেপে এগোতে হবে আমি এটা বলছি না, এটার দায়িত্বও আমি নিচ্ছি না। তবে একটা কথা বলবো, এটা রিসার্চ, এটার উপর বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনার, দায়িত্বটা আমি নিতে চাইছি না। 3:30 সময়, 3:30 থেকে 4:30 কতজন ঘুম থেকে উঠে সকালবেলা মন দিয়ে নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে পড়াশোনা করে ঠিক 9:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়ে, এরকম ভিউয়ার্স কতজন আছে তুমি দেখবে। এটাকে বাংলায় বলা হয় কোটিতে গুটি, মানে 1 কোটিতে 1 2জনকে তুমি পাবে, বা 1 লক্ষতে হয়তো 10 জনকে পাবে, বা 50,000 মানুষের মধ্যে 5 জনকে পাবে যারা এইভাবে পড়াশোনা করছে। 99% স্টুডেন্টদের ক্ষেত্রে পাওয়া যায় যে আমি রাতে খুব ভালো পড়ি, 2টো, 2:30, 3টে, 4টে, এবং তাদের সকাল শুরু হয় 12টা, 1টা, 2টোর সময়। রিসার্চ বলছে যারা রাত জেগে পড়ে, আমি কিন্তু দায়িত্ব নিচ্ছি না, আগেই বলে দিচ্ছি, রিসার্চ বলছে যারা রাত্রিবেলা 2:30, 3টে অবধি জেগে পড়াশোনা করছে তার মধ্যে সাকসেস রেট 100 জনের মধ্যে 5 জনের। আর যারা ওই ভোরবেলা পড়ছে, রাইট, মানে 1%, তাদের সাকসেস রেট 99%। মানে যদি 100 জন ভোরবেলা পড়ে তার মধ্যে 99 জন সাকসেসফুল হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে আমি কোন টিমের সদস্য হব, যেখানে 5% লোক সাকসেসফুল হচ্ছে, নাকি ওই 1%-এর মধ্যে যাব? এটা অনেকটা ইন্স্যুরেন্সের মতন। ইন্স্যুরেন্স সবাই করে, কিন্তু ক্লেম হয় 1টা বা 2টো, রাইট? আমি মেসেজটা কি দিতে চাইছি, অনেক স্টুডেন্টরাই আমাকে বলেন স্যার রাত জেগে পড়ার অভ্যাসটা কে বানিয়েছে? অভ্যাসটা নিয়ে তো তুমি জন্মাওনি। অভ্যাসের ওপর খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, যদি এক্সাম্পলটাকে এভাবে দেখাই, মানে এই গ্লাসটার মধ্যে যদি আমি একটু জল ঢালি, রাইট, নর্মাল জলটা ধরে নিলাম এতটা ভর্তি হলো, এবং সেই জলের মধ্যে যদি আমি এই ফুলটা রাখি, সাদা রঙের ফুল, তো এই ফুলটা
একদিনের জায়গায় 2 দিন ভালো থাকবে, কিন্তু ফুলের কালারটা কি চেঞ্জ হবে? আস্তে আস্তে না, কালার চেঞ্জ হবে না তো, মানে শুকিয়ে যাবে, নর্মাল শুকিয়ে যাবে। যদি এই গ্লাসটার মধ্যে জল দিয়ে সেই জলটার মধ্যে যদি হলুদ রং মেশাই ভালো করে, এবং তারপরে যদি এই সাদা ফুলটা কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখি, তাহলে ফুলের রংটা কি হবে? তাহলে হলুদ হবে। হলুদ হবে। তার মানে এটা তো আমরা মেনে নিতে পারি, ভেতরে যেটা থাকবে বাইরে সেটা রিফ্লেক্ট হবে। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা তো হ্যাবিট নিয়ে জন্মাইনি, হ্যাবিট ইনস্টল করেছি। তাহলে যে হ্যাবিট ইনস্টল হয় সেই হ্যাবিট প্রয়োজনে ডিলিটও করা যায়। আমি রাত জেগে পড়ি, রাতে আমার ভালো পড়া হয়, যদি অনেস্টলি চিত্রগুপ্তর খাতার মতন বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করি কতবার নোটিফিকেশন চেক করি, কতবার বাবা মা আসলে বিরক্ত হই, কতবার বাবা মা যদি রাত্রিবেলা দরজা নক করে আওয়াজ করে বলি আমি তো পড়ছি তুমি তাও ডিস্টার্ব করছো কেন। 95% বাবা মার রিপোর্ট, ইভেন স্টুডেন্টরাও আমাকে কনফেস করে, সত্যি বলছি স্যার পড়ার জন্য বসি, কিন্তু এটা সেটা যখন আসতে থাকে মোবাইলে, একবার দেখতে গিয়ে সেই 10 মিনিটটা কিন্তু 2 ঘন্টা হয়ে যায়। এটা এক ধরনের ডিস্ট্রাকশন, এবং এটা বলা হয় ডিজিটাল ডিমেনশিয়া। আজকের ডেটে এটার নাম দেওয়া হয়েছে ডিজিটাল ডিমেনশিয়া। মানে এটা এক ধরনের রোগ। এটা কিন্তু রীতিমতো ওষুধ দিয়েও লোককে ছাড়ানো যাচ্ছে না যে একবার হোয়াটসঅ্যাপ চেক করে দেখি। কতজন আছি যারা এখানে অস্বীকার করতে পারবেন না, আপনি 2 মিনিটের মাইন্ডসেট নিয়ে হোয়াটসঅ্যাপ চেক করতে গিয়ে অন্তত 2 ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপের জালে জড়িয়ে পড়েছেন। মানে অনেকটা এরকম, আমাদের মধ্যে কিন্তু অর্জুনের কোয়ালিটি আছে, কিন্তু আমরা অভিমন্যু চক্রব্যূহের মধ্যে হারিয়ে যাচ্ছি, এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মোবাইল, আমরা থামতে পারছি না। এবার এই থামতে না জানলে কিন্তু উন্নতির শিকড় আর শুরু হয় না, বিকজ কোথায় থামবো কোথায় শুরু করব সে দায়িত্বটা কিন্তু নিজেকে নিতে হবে। যেরকম অনেক স্টুডেন্টরাই আছে বলে ভয় লাগে পরীক্ষার আগে, রাইট? সারা বছর যদি আমি প্রত্যেক দিন নিজেকে মক টেস্ট দিই, তাহলে পরীক্ষার আগের দিন ভয় লাগবে না? নিশ্চয়ই লাগবে না, বিকজ আমি অভ্যাসের মধ্যে সেম জিনিসটা প্র্যাকটিস করেছি। আমার কাছে রিসেন্টলি একটি স্টুডেন্ট এসছে, সেই স্টুডেন্টটি খুবই ভালো পড়াশোনা। স্টুডেন্টটির মা বাবাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনার মেয়ে খুব ভালো, কিন্তু রেগুলার যেন আমাকে ফিডব্যাক দেয়। 2 দিন ফিডব্যাক দেওয়ার পর 3rd দিন তার মা বলছে ও না অত নিয়মের মধ্যে থাকতে পছন্দ করছে না। আমি বললাম আমি নিয়মের মধ্যে কি বলেছি? আমি বলেছি 2 মাস বাদে সে পরীক্ষা দেবে, রোজ ঠিক যে সময় পরীক্ষাটা হবে সেম টাইমটা বাড়িতে পরীক্ষা প্র্যাকটিস করতে। এটাকে বলা হয় মাসেল মেমোরি। এটা ইন্ডিয়ার প্লেয়াররাও প্র্যাকটিস করে। ধরে নিলাম লন্ডনে খেলা আছে বিকেল 4টের সময়, যেটা ইন্ডিয়ান টাইমে হয়তো 9টা। তো আমরা 3 মাস আগে লন্ডনে খেলতে যাবো, ওই 3 মাস ওই রাত 9টার সময় আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে রাত 9টার সময় রোজ খেলেছি। আজকে যারা আইপিএল খেলছে, আইপিএল এরকম 7 জন প্লেয়ার আছে যারা আমার স্টুডেন্ট, তারা নর্মাল লাইফে 3:30-4টে উঠে প্র্যাকটিস করে, বাট আইপিএলের খেলাগুলো হয় বিকালবেলা এবং রাত 2:30-3টে অবধি তাদের পার্টি হয়, এবং প্রত্যেককে কিন্তু পার্টিতে থাকতে হয়, এবং তাদের নিয়ম অনুযায়ী তারা শুতে যায় ভোর 4:30, উঠে কিন্তু 12টায়। মানে এই যে 2.5-3 মাসের যে ব্র্যাকেটে আইপিএল হয়, 99% প্লেয়ারের পুরো লাইফস্টাইল পুরো চেঞ্জ করে নেয়। ঠিক যেভাবে যারা আইটি সেক্টরে কাজ করে তারা সারা রাত কাজ করে এবং দিনের বেলা ঘুমায়। মেসেজটা কি? যদি সত্যি পরীক্ষাতে গিয়ে একবারে ভালো স্কোর করতে হয়, তাহলে কিন্তু বাড়িতে রোজ ওই ফিক্সড টাইমে কিন্তু পরীক্ষা দিতে হবে। দিতে তার ব্রেনের লুপটা এরকম হয়ে যাবে, হ্যাবিট লুপ আর কি, যে রিয়েল পরীক্ষা যেদিন দেবে তখন তার পরীক্ষাই মনে হবে, তার মনে হবে আমি কালকেই দিয়েছি, পরশুও দিয়েছি, একই রকম। যদি সম্ভব হয় যারা স্কুল ইউনিফর্ম পরে তাদেরকে আমি সবসময় রেকমেন্ড করি স্কুল ইউনিফর্ম পরে বাড়িতে প্র্যাকটিস করতে, মানে মাধ্যমিকের আগে, উচ্চ মাধ্যমিকের আগে, ওই ফিক্সড টাইমে। কেন? ওই একই রকম বাড়িতে খাওয়া খেয়ে, মানে অনেক সময় আমার ছোটোবেলায় যেটা হয়েছে, ফেনা ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, খুব বেশি হলে পটল ভাজা, এইটা দিয়ে কিন্তু আমি পরীক্ষা দিতে যেতাম। এবং আমার মনে হয় আজকে বহু স্টুডেন্ট যদি এটা ফলো করে, মানে অ্যাকচুয়াল পরীক্ষা যদি 12টা থেকে হয় বা 10টা থেকে হয়, তাহলে কিন্তু রোজ 7:30-8টায় তাকে বাড়ি থেকে বেরোতে হবে। মানে আমি বলতে চাইছি যেটা তুমি পরীক্ষার দিন করবে সেটাই তুমি নর্মাল ডেতে করো, তাহলে প্র্যাকটিস ডে ইজুয়াল টু ম্যাচ ডে হবে। আর প্র্যাকটিস ডে ইজুয়াল টু যদি ম্যাচ ডে হয়, তাহলে অবধারিত চান্স কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা। এটা কিন্তু প্র্যাকটিস ইনস্টল করতে হয়, এবং এটা একটা রেগুলার প্রসেসের মতন হয়। সো সময়ের ব্যাপারে আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দেখাই, বাচ্চাদেরও দেখাই, বড়দেরও দেখাই, যে আমাদের লাইফটা না অনেকটা এরকম। এই যে ওপরটা, এটা হচ্ছে আমাদের ফিউচার। যেদিন পৃথিবীর আলো দেখলাম, এই মাঝখানেরটা কিন্তু প্রেজেন্ট। আর এই যে পৃথিবীর আলো দেখার পর থেকে টাইম কিন্তু কমছে, লাইফের টাইম কিন্তু বাড়ে না। মানে আমরা ছোটবেলা থেকে বলি কত তাড়াতাড়ি বড় হব, কিন্তু বড় হতে গিয়ে লাইফটা কিন্তু
ছোট হয়ে যাচ্ছে। সো একটা এজে এসে আমি যখন 50 ক্রস করলাম, রাইট, তখন আমি বুঝতে পারছি যে আমার লাইফে এই পৃথিবীতে থাকার সময় কিন্তু কতটা স্পিডে কমছে, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করি খুব কম। আলোর যে স্পিড, সেই স্পিডে কিন্তু আমাদের হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে। মানে আমরা কথা বলা শুরু করেছিলাম, অলরেডি কিন্তু কালো কালিটা অনেকটা পড়ে গেছে, সাদা কালিটাও পড়েছে, এই কালিটাও পড়েছে। মানে এই ওপরটের সময়টা আমাদের লেফট, আর এটা হচ্ছে আমাদের পাস্ট। কিন্তু আমাদের এই সময়টাকে ধরাটার নামই কিন্তু জীবন। এই সময়টা মানে ঠিক যেখান থেকে বালিটা পড়ছে, লাইফটা অনেকটা কিন্তু জাংশন স্টেশনের মতন। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলেছি, বা আমার এনএলপি ট্রেনিংয়েও এটা করাই। প্রচুর মানুষ আমাকে ফোন করেন, এনএলপি শিখবো। বাট এনএলপি মানে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং কিন্তু একদিনের ম্যাজিক নয়। ইটস এ লার্ন ট্যালেন্ট, ইটস নট এ বর্ন ট্যালেন্ট। এনএলপি শিখে কেউ জন্মায় না, বা এটা কোনো ট্যাবলেটের মতন না গিয়ে খেয়ে নিলাম। এটা কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও না। এরকম তোমাকে অনেকেই বলে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলাম, খুব মোটিভেটেড হলাম, পরের দিন দেখলাম আবার সেই ব্যাটারি ডাউন হয়ে গেছে। ইউটিউব চ্যানেল দেখে মোটিভেশন হয়, কিন্তু মোটিভেশন ধরে রাখতে গেলে ডিসিপ্লিন হতে হয়। আর ডিসিপ্লিন হতে গেলে আমরা যদি দেখো কালো কালিটা আর একটুখানি রয়েছে। এটাকে যদি আমরা 3টেকে মানুষ ধরি, এই মানুষটার জীবন কিন্তু অনেকটাই চলে গেছে, মানে রয়েছে কিন্তু এইটুকু। তার মানে লাইফটা জাংশন স্টেশন, মানে লাইফটাকে যদি এভাবে আমরা দেখতে পারতাম না, অনেকে পারে বলেই তারা সাকসেসফুল হয়, যে ব্যান্ডেল জাংশনে আমরা দাঁড়িয়ে আছি, হাওড়া থেকে ট্রেন ধরেছি, গাড়িটা এসছে, কালোটা শেষ, এর জীবন শেষ হয়ে গেল কিন্তু পৃথিবীতে। আর কিন্তু পৃথিবীতে নেই। পৃথিবী ওকে মেমোরি দিয়ে মনে রাখবে, পৃথিবী ওকে স্মৃতিতে মনে রাখবে, রিয়েলিটিতে সে আর এক্সিস্ট করে না। ঠিক সেই রকম আমরাও কিন্তু পৃথিবী থেকে সবাই একদিন চলে যাব, কিন্তু সেই দাগ রেখে তার জন্য আমরা কি করছি? সত্যি কি আমরা দাগ রাখার জন্য করছি? স্বাধীনতার আগে, আই এম সরি, পলিটিক্যাল কথা এভাবে বলা উচিত কিনা আমি জানি না, স্বাধীনতার আগে যারা দেশকে স্বাধীন করার জন্য যেভাবে স্যাক্রিফাইস করেছে, আজকের দিনেও কিন্তু স্বাধীনতার জন্য নয়, দেশকে ভালো করার জন্য অনেক পলিটিক্যাল লিডার সত্যিই পরিশ্রম করছেন। বাট টু বি অনেস্ট, স্বাধীনতার আগের অনেস্টি আর আজকের অনেস্টির মধ্যে কতটা ডিফারেন্স, সেটা কিন্তু আমরা চোখ খুলে দেখতে পাই। আমরা যদি এখানে দেখতে পাই যে কালোটা যেরকম শেষ হয়ে গেছে, এই কালিটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। সময় কিন্তু এরকমভাবে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। একটি বাচ্চা মেয়ে এসছে, তাকে যখন আমি রুটিন বানিয়ে দিলাম, সে চাইছে সাকসেসফুল হতে, কিন্তু রুটিন ফলো করব না। তার মা বেরিয়ে বলছে, স্যার কি সুন্দর বোঝালেন। সে বলছে, স্যার যখন বোঝালেন তুমি শোনো না, তুমি আমাকে বলছো কেন? আমি আমার স্টাইলে চলবো, আমি আমার মতন করে চলবো। এরকমভাবে হুট করে বললে হয়? মানে সফল হতে চাইবো কিন্তু ডিসিপ্লিন হব না, রাইট? তো সেই গ্যাপটা থাকলে কিন্তু হবে না। চলে আসি জাংশন স্টেশনের কথা। ধরে নাও ব্যান্ডেল লোকালে তুমি আমি দুজনেই বসেছি, নেমে গেছি ব্যান্ডেলে, যাবো কিন্তু বর্ধমানে। যখন নামলাম তখন দেখি আরেকটা ব্যান্ডেল বর্ধমান দাঁড়িয়ে আছে, ব্যান্ডেল কাটোয়া দাঁড়িয়ে আছে, ব্যান্ডেল নৈহাটি দাঁড়িয়ে আছে। এবার জাংশন স্টেশনে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্যান্ডেল লোকালটা ছেড়ে দিয়েছি। ঠিক সেরকম অতীত আমাদের বর্তমান তৈরি করে, ভবিষ্যৎ তৈরি করে না। কিন্তু আবার বর্তমানের ওপরে দাঁড়িয়ে ভবিষ্যৎ তৈরি হয়। তার মানে অতীতের সাথে বর্তমানের সম্পর্ক, ফুল স্টপ। আবার বর্তমানের সাথে ভবিষ্যতের সম্পর্ক, বর্তমানের সাথে অতীতের সম্পর্ক অনেকটা ক্রস রোডে দাঁড়ানোর মতন। মানে তোমার একটা দিকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ তোমার অতীত, আরেকটা দিকে দেখতে পাচ্ছ তোমার ভবিষ্যৎ। অতীত থেকে কি তুমি নেবে? পুরো ঘটনাটা নেবে, পুরো মেমোরিটা নেবে, না লার্নিংটা নেবে? যার জন্য আমি সবসময় বলি, অতীতকে কখনো ইমোশনাল বার্ডেন বানিও না, পিঠের ভারী ব্যাগ বানিও না। আর যদি অতীতকে যদি ব্যাগ বানিয়ে ফেলো, তাহলে ভবিষ্যতে কিন্তু তুমি স্পিডে যেতে পারবে না। এর ওপর খুব সুন্দর একটা গল্প আছে। এক দেশে এক সাধু ছিলেন, যিনি জানতে পারলেন যে আরেকটা মনেস্ট্রিতে তাকে যেতে হবে। মানে তিনি বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তার কারণ তার পোস্টিং হয়েছে, যেরকমভাবে ট্রান্সফার হয় সেরকম ট্রান্সফার হয়েছে। তিনি 7 দিন ধরে হেঁটে যাবেন, এবং তিনি এটাও জানেন ওই 7 দিন হাঁটার সময় রাস্তায় তার হতে পারে বিভিন্ন কারণে তার সাথে যদি একজন শিষ্য থাকে তার খুব ভালো হয়। সে এক ডিসাইপেলের সাহায্য চায়। একজন ডিসাইপেল লাফাতে লাফাতে বলে, গুরুদেব আমি আপনার সাথে যাব, তার কারণ আপনার সাথে থাকলে অনেক কিছু শেখা যাবে। গুরুদেব তাকে নিয়ে যখন চলতে থাকে, বেশ কিছু দূর যাওয়ার পর গুরুদেবের কাছে সেই শিষ্যের প্রশ্ন, গুরুদেব একটু কিছু তো শেখান আমাদের ধর্মে যেগুলো লাগে। গুরুদেব বললে, ঠিক আছে তুমি মনে রাখতে পারবে? শিষ্য বলল, হ্যাঁ কেন পারবো না। বললো,
ডুজ অ্যান্ড ডোন্টস বলে অনেক কিছু বললেন, মানে কি কি করবেন আর কি কি করবে না। বেশ কিছুক্ষণ চলার পর গুরুদেব তার মধ্যে একটা লাইন কিন্তু বললেন, মহিলাদের দিকে তাকানো যাবে না, মহিলাদেরকে স্পর্শ করা যাবে না, তাহলে ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে। তার 10 মিনিটের মধ্যে দেখা গেল একটি নদী এবং নদীর ওপর একটা ছোট্ট টাইনি ব্রিজ, কিন্তু নদীর কোনায় এক বয়স্ক ভদ্রমহিলা কাতরাচ্ছেন, তার কারণ তাঁর ক্ষমতা নেই উঠে দাঁড়িয়ে ব্রিজ ক্রস করবেন। তিনি ওই বয়স্ক সাধুকে দেখে বললেন, আমাকে একটু সাহায্য করবেন? সাধু বললেন, কি করতে হবে? বললো, ব্রিজের ওপারে যেতে হবে, কিন্তু আমার পায়ে জোর নেই। বললো, ডোন্ট ওয়ারি, আই উইল ডু ইট ফর ইউ। পিঠে নিয়ে যখন তিনি ওপারে নামালেন, সময় নিলেন মাত্র 6 সেকেন্ড। শিষ্যের মাথায় কিন্তু ঘুরতে থাকলো, সাধু এত বড় কাজটা কি করে করলো, যিনি একটু আগেই কিন্তু এক্সাম্পলটা দিলেন মহিলাদেরকে ছোঁয়া যাবে না অ্যান্ড মহিলাদের দিকে তাকানো যাবে না। কিছুক্ষণ যাওয়ার পর সাধুকে তিনি প্রশ্ন করলেন, গুরুদেব আপনি যা শেখালেন তা তো নিজে পালন করলেন না। গুরুদেব বললেন, দেখো আমাদের অনেক রাস্তা যেতে হবে, আরও কিছুক্ষণ চলি, তারপরে না হয় তোমার প্রশ্ন শুনবো। এইভাবে 10 ঘন্টা হাঁটার পর গুরুদেবকে আবার সেই শিষ্য প্রশ্ন করলো, গুরুদেব আপনি যদি এখন না বলেন তাহলে কিন্তু 10 মিনিটের মধ্যে আমি সমস্ত গ্রামে বলে দেবো আপনি একজন ভণ্ড সাধু। সাধু বললেন, কি তোমার প্রশ্ন? বললো, প্রশ্ন খুব সহজ, আপনি যেটা বললেন সেটা কেন ফলো করলেন না? বলে, আমি কি বললাম? বলে, আপনি বললেন মহিলাদের গায়ে টাচ করা যাবে না, মহিলাদেরকে তাকানো যাবে না, আপনি তো দুটোই করলেন। সাধু হাসতে হাসতে বললেন, ঠিকই দেখেছো, বাট আমাকে একটা বুদ্ধি দিয়ে একটু বলো তো, ওই ভদ্রমহিলাকে কতক্ষণ পিঠে রেখেছিলাম? তার শিষ্য এরম এরম করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে বলল, 5 থেকে 6 সেকেন্ড। গুরুদেব হাসতে হাসতে বললেন যে, দেখো আমি 5 থেকে 6 সেকেন্ড যেটা পিঠে রেখে নামিয়ে দিয়ে এসছি, সেটা 10 ঘন্টা ধরে মাথায় নিয়ে তুমি ঘুরছো। আমি বেশি পাপী না তুমি বেশি পাপী? আশা করি তুমি বুঝতে পারছো। অনেক সময় কি হয়, অতীতের যেটা আমার দরকার নেই সেই ঘটনাটাকে আমরা ব্রেনের মধ্যে ভাবতে থাকি, এবং সেটা কি করে, আমাদের ব্রেনের মধ্যে একটা অ্যাঙ্কার তৈরি করে, একটা নিউরোনাল পাথওয়ে তৈরি করে, যেটা এনএলপির ভাষায় বলা হয় নিউরনস ওয়্যার টুগেদার ফায়ার টুগেদার। তুমি নিউরনসগুলোকে যেভাবে ওয়্যারিং করবে সেভাবেই ফায়ার হবে। তুমি বারবার ওই ইনসিডেন্টের কথা ভাববে, তোমার ওইটা মনে আসবে, আর ওইটা যত বেশি মনে আসবে তত প্রেজেন্ট মোমেন্টটা পলিউটেড হবে, আর যত প্রেজেন্ট মোমেন্টটা পলিউটেড হবে তত ফিউচারে তুমি কিন্তু পলিউটেড হবে। রাইট অর রং? কিন্তু ওই ঘটনার লার্নিংটা যদি তুমি খালি ক্যারি করো, নট দ্য হোল স্টোরি, জাস্ট লার্নিং, সেটা সবাই পারে না। আর সেইখানেই এনএলপি কাজ করে, যে আপনি আপনার অতীতের কোনো একটা ট্রিগার, কোনো একটা পয়েন্ট যেটার জন্য আপনি বারবার বারবার মোমেন্টে চলে যাচ্ছেন, ওই ফেজে চলে যাচ্ছেন, ওই ফেজের লুপ থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। পরশু দিনের ঘটনা, অনলাইনে একজন মানে ভদ্রমহিলা, এইরকম পেশেন্ট এলে আপনি প্রচুর। মানে মানুষ এলে প্রচুর। আপনি আমি সেটা তাদেরকে বার করে আনার জন্য তাকে পদ্ধতি বলি, এবং সেই পদ্ধতিটা হলো ট্রান্স, যেটা হয়তো তুমি খুব শিগগিরই দেখতে পাবে। তার কারণ আমাদের একটু আগে প্ল্যান হচ্ছিল কিছু একটা, যেটা আমি ওপেনলি এখানে না, এবং আমি মানে এটা উনি আমাকে একদমই প্রমোশন করতে বলেননি, কিন্তু বহু মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে। আমি উইথ ইউর পারমিশন যদি আপনি বলেন তাহলে আপনার যোগাযোগের পদ্ধতিটা ডেসক্রিপশনে বলে দিয়ে রাইট দেবো। রাইট রাইট। আর আমি এইখানেই একটা প্রশ্ন আপনাকে করছি, মানে সত্যি কথা বলতে আমাদের পুরো এই ফ্লোরটা পিন ড্রপ সাইলেন্স রয়েছে এই মুহূর্তে, মানে আমি জাস্ট মোহিত হয়ে শুনছিলাম আপনার কথা। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা আজকে বহু মানুষের সংসারের প্রশ্ন, এবং যেহেতু বহু সমস্যা নিয়ে, সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে যায়, আমার মনে হয় যে এই প্রশ্নটাও ডেফিনেটলি আপনার কাছে যাবে। সেটা হচ্ছে যে, দেখুন